আজ জাতীয় ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কলকাতা কেন্দ্র থেকে আমি ঝর্ণা দাস বলছি। আমি এডুকেশন পড়াবো বিএসসি 131 এবং এখানে এডুকেশন কনসেপ্ট, নেচার অ্যান্ড পার্সপেক্টিভস এর উপরে আমি ইউনিট 1টা পড়াবো। তো আমি শুরু করার আগে সবাইকে, আমার স্টুডেন্টদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে আমরা প্রথম যখন এই ইউনিটটা জানবো তার আগে জেনে নিই ইউনিটে 1.1 কি আছে। 1.1 জাস্ট ইন্ট্রোডাকশন, সূচনা। এবং এই সূচনাতে তোমরা সবাই স্টাডি মেটেরিয়াল পড়লে দেখতে পাবে যে সূচনাতে শিক্ষা সম্পর্কে যে সার্বিক ধারণা সেটা জাস্ট দেওয়া হয়েছে, এবং এটা আমি পরবর্তীতে আসছি তোমাদের কাছে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব। এবং তারপরেই আছে অবজেক্টিভস, অর্থাৎ উদ্দেশ্য। উদ্দেশ্যগুলি কি কি? প্রথমেই যখন আমরা কোনো ইউনিট শুরু করব, ইউনিটের কিছু উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যগুলি কি কি আছে এখানে। যে এখানে শিক্ষার সংজ্ঞা কি হবে, অর্থাৎ শিক্ষা কাকে বলে, শিক্ষার ধারণা কি হবে, শিক্ষার উদ্দেশ্য কি হবে, শিক্ষার লক্ষ্য কি হবে। এবং এছাড়া আমরা স্কুলিং, ট্রেনিং, টিচিং, লার্নিং এগুলো আমরা জানবো। এটাই হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য, যেটা অবজেক্টিভ 1.2 তে স্টাডি মেটেরিয়ালসে রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে। এরপরে যেটা আমি আজকের আলোচনা করব এবং যেটা মেইন পড়ার বিষয় আর কি, 1.3 দ্য কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ধারণা। শিক্ষার ধারণা এ সম্পর্কে যদি বলতে যাই, আমি প্রথমেই বলবো এডুকেশন এই শব্দটি একটি ইংরেজি শব্দ। তো এই ইংরেজি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো কি শিক্ষা। শিক্ষা শব্দটি সংস্কৃত শীষ ধাতু থেকে এসছে। এই শব্দটির অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, কাউকে নিয়ন্ত্রিত করা। তো এটা আমরা দেখলাম। এবারে যদি আমি একটু সংস্কৃত বিদ্যা মানে শিক্ষার যদি একটি সমার্থক শব্দকে দেখি, সেটি হচ্ছে বিদ্যা। বিদ্যা শব্দটি সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো টু নো, অর্থাৎ জানা। কি জানা? আমরা কতটা জ্ঞান আহরণ করছি, এটা হলো বিদ্যার এই বিদ ধাতুর অর্থ। এবার আমরা জানবো এই যে 1.3 এর 1.3.1 এ তোমরা দেখতে পাবে যে এটিমোলজিক্যাল ডিরাইভেশন অফ এডুকেশন, এবং সেখানে দেখবে যে শিক্ষার এটিমোলজিক্যাল মানে ব্যুৎপত্তিগত অর্থ। শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আমরা জানবো। এবার যদি ব্যুৎপত্তিগত অর্থ আমাদেরকে জানতে হয়, তাহলে আমরা কি জানবো? যে শিক্ষা শব্দটি, এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ 4টে শব্দ থেকে এসছে। সেটা হচ্ছে কি এডুকিয়ার, এডুশিয়ার, এডুকো এবং এডুকেটাম। এই এডুকিয়ার এই শব্দটি অর্থ হলো প্রতিপালন করা বা পরিচর্যা করা, টু ব্রিং আপ অর টু নারিশ। তো এই যে প্রতিপালন করা, প্রতিপালন করা এইটা অর্থে আমরা কি বলবো? যে আমরা প্রতিপালন কাদেরকে করি? আমরা বাড়িতে দেখতে পাই আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা প্রতিপালন করি, যে তারা কিছু জানে না। তো তাদেরকে প্রতিপালন করি। যারা অপরিণত ব্যক্তি তাদেরকে আমরা প্রতিপালন করি। তো আমি এডুকেশনে যেটা বলতে চাই, এই এডুকেয়ার শব্দের অর্থ হিসেবে আমি বলবো যে শিক্ষার্থী, সে শিশু বা অপরিণত ব্যক্তি, যারাই আমাদের শিক্ষার্থী হন না কেন, তাদেরকে যথাযোগ্য যত্নের মাধ্যমে জীবনের পরিণতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া এবং তাকে তার জীবনের উপযোগী কৌশলগুলি অর্জনে সহায়তা করাই হলো শিক্ষা।
এবং এটি হলো এডুকেয়ার শব্দটির অর্থ। তো নেক্সট আমরা যাব এডুশিয়ার। এই এডুশিয়ার শব্দের অর্থ হলো কি নিষ্কাশন করা বা বের করে আনা। নিষ্কাশন করা বলতে আমি যদি ইংরেজি শব্দটি ধরি টু ড আউট। টু ড আউট এটা হচ্ছে কি শিশুকে আমরা কিভাবে সমাজের সামনে তাকে বের করে আনবো, তার ভিতরে জিনিসগুলো কি করে বের করে আনবো সেটা আমরা এই এডুশিয়ারে দেখব। যে শিশুর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলি কি রয়েছে যেগুলো আমরা বের করে আনতে পারি এবং তাকে এই পৃথিবীর সামনে, এই সমাজের সামনে তাকে প্রকাশ করতে পারি, তার সুপ্ত সম্ভাবনাগুলি প্রকাশ করতে পারবো। এই এডুশিয়ারের অর্থই হলো তাই। তো নেক্সট আমরা দেখব কি এডুকো। এডুকো এই শব্দটি ই প্লাস ডিউকো। তো এই ই অর্থে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলতে আভ্যন্তরীণ থেকে বাহ্যিক, মানে সেই আমরা দেখছি এডুশিয়ারের মতোই খানিকটা, এটা এর অর্থটা খানিকটা এডুশিয়ারের মতোই। তো এখানে ই অর্থে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, আভ্যন্তরীণ টু বাহ্যিক, আভ্যন্তরীণ থেকে বাহ্যিকে আনবো। এবার কি আনবো, আভ্যন্তরীণ থেকে বাহ্যিকে কি আনবো? তো ডিইউসিও, ডিউকো, এটা থেকে আমরা কি বলবো? এর অর্থ হচ্ছে ডেভেলপিং বা প্রোগ্রেসিং। এই ডেভেলপিং অর্থে তাহলে আমরা কি বলতে পারি? যে শিশুর মধ্যে অন্তর্নিহিত যা কিছু সম্ভাবনা রয়েছে সেগুলোকে বাইরে বের করে এনে সেগুলোকে আরো ডেভেলপ করব, সেগুলোর আরো উন্নয়ন করব, এটাই হচ্ছে ইডুকো। এবং এটি এডুকেশন শব্দের একটি প্রতিশব্দ এবং এর অর্থ। এবার দেখব এডুকেটাম। এডুকেটাম শব্দটি অর্থ হলো কি টু ট্রেন, টু টিচ, টু ইনস্ট্রাকশন। এটার অর্থ কি কাউকে নির্দেশনা দেয়া, নির্দেশনা অথবা কাউকে শিক্ষা দান করা, এটি হচ্ছে এডুকেটাম। এবং এটা সম্পূর্ণ শিক্ষক বা নির্দেশকের কাজ, যে তিনি কিছু কাজ করবেন, তিনি কিছু দেবেন। তো আমরা যখন এর পরে পড়বো বর্ডারার আর ন্যারোয়ার কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ, তখন আমি এই বিষয়ে আলোচনা করব। কেমন? এবার দেখো যেটা 1.3.2 তে আমরা যেটা দেখবো মেইনলি, যে ডেফিনেশন অফ এডুকেশন, তো এবং সেটার অ্যানালাইসিস, বিশ্লেষণ। তো এখানে আমরা কি দেখবো? যে ডেফিনেশন মানে আমরা সবাই জানি যে সংজ্ঞা, শিক্ষার সংজ্ঞা। আমরা যদি প্রাচীন বৈদিক যুগকে ধরি, সেই সময় আদি যুগ থেকেই আমরা দেখে এসেছি, উপনিষদেও দেখে এসেছি যে সা বিদ্যা যা বিমুক্তয়ে। তো এটা কি আত্মার মুক্তি, আত্মার মুক্তি হলো কি বলা হচ্ছে, আত্মার মুক্তিকেই বলা হচ্ছে শিক্ষা। তো এখানে শিক্ষা সম্পর্কে এই যে আত্মার মুক্তি, এটা প্রাচীন কাল থেকে বলা হতো যে শিক্ষা মানে হলো আত্মাকে যে মুক্তি ঘটাবে, যে প্রক্রিয়ার মাধ্যমে আত্মার মুক্তি ঘটবে, সেটাই হচ্ছে শিক্ষা। তো আমরা সেই অর্থে যদি শঙ্করাচার্যকে দেখি, শঙ্করাচার্য কিন্তু বলেছে যে আত্মার উপলব্ধির উপায় হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন অফ সেলফ। তো এখানে দেখো সেই উপনিষদের মতোই শঙ্করাচার্যের এডুকেশনের সংজ্ঞা, তার শিক্ষার সংজ্ঞা। অ্যাকচুয়ালি তিনি তো কখনো বলে দেননি আমাদেরকে যে এটা শিক্ষার সংজ্ঞা আমি বলে গেলাম। তার মতবাদ থেকে তাকে আমরা যত পড়বো, যত জানবো, সেটা থেকে আমরা জেনেছি যে তিনি বলছেন শিক্ষা সম্পর্কে যে আত্মাকে যে উপায় করার, আত্মাকে উপলব্ধি করার যে উপায়, সেটি হলো শিক্ষা। এবং আত্মাকে আমরা কিসের মাধ্যমে উপলব্ধি করব? আমরা জ্ঞান চক্ষুর মাধ্যমে, এবং সেই জ্ঞান চক্ষুকে বলা হচ্ছে শিক্ষা। তো এই গেল উপনিষদ আর শঙ্করাচার্যের কথা। এবার যদি আমরা একটু
একটু আধুনিকের দিকে এগোই তাহলে আমরা দেখতে পাবো কি তার পরে অনেক পরে যিনি আসছেন ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ, তার কথা আমরা বলবো যে রবীন্দ্রনাথ বলেছেন যে সর্বোত্তম শিক্ষা হলো যা আমাদেরকে শুধুমাত্র তথ্য পরিবেশন করবে এমন নয়, যে বিশ্ব প্রকৃতির সঙ্গে আমাদেরকে সামঞ্জস্য করতে সাহায্য করবে যে প্রক্রিয়া, সেটাই হলো শিক্ষা। তাহলে কি বললাম, রবীন্দ্রনাথ কিন্তু বলছেন যে তথ্য পরিবেশনটাই শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষা হতে গেলে সেটা হতে হবে কি যখন আমরা আমাদের এই বিশ্ব সমাজের সঙ্গে নিজেকে সামঞ্জস্য করতে পারবো, যখন আমরা সামঞ্জস্য করা শিখে যাব এবং সামঞ্জস্য করার যখন প্রক্রিয়াটা পথটা আমরা জানবো এবং যে পথটা আমরা জানবো তখনই সেটা হয়ে যাবে শিক্ষা। তাহলে এই গেল রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কে আলোচনা। এবার আমি যদি একটু দেখি তার পরেই যদি দেখি বিবেকানন্দকে যদি আমি দেখি তো মনীষী বিবেকানন্দ উনি কিন্তু বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তো ইনি বলছেন যে আমাদের মধ্যে এই যে আমি পড়াচ্ছিলাম একটু আগে যে তোমাদেরকে করাচ্ছিলাম এডুশিয়ার বা এডুকোতে যে পড়াচ্ছিলাম যে এডুকেয়ার বা এডুশিয়ারে তোমার ভিতরের সুপ্ত সম্ভাবনাগুলি সেগুলোর বাহ্যিকভাবে প্রকাশ করাই শিক্ষা। তো এখানে বিবেকানন্দ তাহলে আমরা তার সংজ্ঞা থেকে তাহলে কি দেখতে পাচ্ছি, তার সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে কিন্তু তার সম্ভাবনাগুলো সব লুকিয়ে রয়েছে। বিবেকানন্দ বলছেন তার সম্ভাবনাগুলো ভিতরে লুকিয়ে আছে, সেগুলোকে বের করে আনতে হবে এবং সেগুলো যখনই বের করা যাবে, তার প্রকাশ করা যাবে, তখনই সেটা শিক্ষা হবে। বলছেন যে দুটো পাথরকে যদি আমি ঘষি তাহলে আমি দেখতে পাবো আগুনের ফুলকি বেরোচ্ছে। তাহলে কি আগুনের ফুলকিটা কি বাইরে থেকে এলো? না, দুটো পাথরের ভিতরের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, যেটার ঘর্ষণের মাধ্যমে আগুনটা বেরিয়ে এলো। তো এই যে শিক্ষার্থীর মধ্যে পূর্ব থেকে জন্ম থেকেই তার মধ্যে কিন্তু ভিতরে সুপ্ত কিছু জিনিস থাকে। আমরা যদি জিন সম্পর্কে জানি তাহলে আমরা এইটুকু জানি যে মানুষের ভিতরে কিন্তু হেরিডিটি বংশগতির কারণেও কিছু তার মধ্যে লুকিয়ে থাকে, কিছু বুদ্ধি জ্ঞান তার মধ্যে লুকিয়ে থাকে, যেটা কিন্তু বাহ্যিক পরিবেশ এনভায়রনমেন্ট এর মাধ্যমে কিন্তু সঠিক শিক্ষা, সঠিক পরিচালনা, সঠিক নির্দেশনা এগুলোর মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা টেনে বের করে আনতে পারি এবং শিক্ষকের কাজই হবে সেগুলোকে শিক্ষার্থীর ভিতর থেকে বের করে আনা। এই গেল বিবেকানন্দের শিক্ষা সম্পর্কে আলোচনা। এবার যদি আমি গান্ধীজিকে ধরি, গান্ধীজি শিক্ষার কি সংজ্ঞা দিয়েছেন? গান্ধীজি শিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন তা হলো কি, শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন এবং আত্মার সর্বোত্তম বিকাশ সাধন। মানে শুধুমাত্র এতক্ষণ ধরে আমরা যেটা উপনিষদ, শঙ্করাচার্য যে কথাগুলো শুনছিলাম যে আত্মার বিকাশ, সেটা কিন্তু গান্ধীজি বলছেন শুধু আত্মা নয়, আমাদের দেহর বিকাশ চাই, আমাদের মনের বিকাশ চাই, আমাদের আত্মার। এই তিনটের যখন সামঞ্জস্যপূর্ণ ভাবে বিকাশ সাধন হবে এবং সেই বিকাশ যখন সর্বোত্তম হবে তখনই সেটাকে বলা হবে শিক্ষা। তো আমরা এটাই জানলাম যে গান্ধীজি তাহলে শিক্ষা সম্পর্কে যেটা বলছেন যে বাই এডুকেশন আই মিন অ্যান অলরেডি ড্রয়িং আউট বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট। তো এটা গেল গান্ধীজির শিক্ষা সম্পর্কে আলোচনা। তো এবার যদি আমরা একটু রিসেন্ট গান্ধীজির পরে যদি দেখতে চাই কাউকে, জাকির হোসেনের কথা দেখবো। জাকির হোসেন শিক্ষা সম্পর্কে কি বলেছে? জাকির হোসেন কিন্তু শিক্ষা সম্পর্কে যেটা বলেছেন যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির
মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক। তাহলে জাকির হোসেন কিন্তু গান্ধীজি যেটা বলছেন দেহ মন আত্মার বিকাশ এবং সেটা সর্বোত্তম বিকাশ, কিন্তু জাকির হোসেন বলছেন কি মনের বিকাশ। ব্যক্তির মনের যখন পরিপূর্ণ বিকাশ হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে, যে কৌশলের মাধ্যমে, সেটাকেই আমরা শিক্ষা বলি। তো এতটুকু বোঝা গেছে। এবার দেখো, এবারে শিক্ষা সম্পর্কে যদি আমরা দেখি যে ওয়েস্টার্ন যারা থিঙ্কার রয়েছে, আমরা তো এতক্ষণ ইন্ডিয়ান যারা ভারতীয় প্রবক্তা, যারা ভারতীয় দর্শন সম্পর্কে যাদেরকে আমরা দার্শনিক হিসাবে চিনি, বা ভারতের বিভিন্ন বেদ পুরাণ উপনিষদ এগুলো আমরা সবাই জানি। ভারতের শিক্ষা সম্পর্কে কি ধরনের আলোচনা হয়েছে আমি কিছু তোমাদেরকে উদাহরণ দিলাম। এবার দেখো, যেটা হচ্ছে ওয়েস্টার্ন থিঙ্কার, ওয়েস্টার্ন থিঙ্কারের মধ্যে যেটা বলবো, ওয়েস্টার্ন থিঙ্কার এখানে কিন্তু যে আমরা যদি দার্শনিক অ্যারিস্টটলের কথা জানতে চাই, তিনি শিক্ষা সম্পর্কে কি বললেন। দার্শনিক অ্যারিস্টটল কিন্তু শিক্ষা সম্পর্কে বলছেন শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। তাহলে অ্যারিস্টটল বলছেন শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশই হলো শিক্ষা। তো এই স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ এই শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝাবো? স্বতঃস্ফূর্ত মানে সেটা কিন্তু কোনো গণ্ডি দিয়ে দেওয়া হবে না। শিক্ষার্থীর বিকাশের জন্য কোনো গণ্ডি দিয়ে দেওয়া হবে না যে তোমার এইটুকু, তোমার যে এই পরিধির বাইরে তুমি বেরোতে পারবে না, তুমি শিখতে পারবে না। আমরা সবাই জানি কিন্তু শিক্ষা কিন্তু অনন্তকাল ধরে, মানুষ সারা জীবন ধরে শিক্ষা গ্রহণ করতে পারে এবং ডিগ্রিও অর্জন করতে পারে, এটা আমরা সবাই জানি। তো অ্যারিস্টটল কিন্তু বলছেন যে এরকম শিক্ষার কোনো পরিধি দিয়ে দেওয়া হবে না। শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, সে নিজেকে সম্পূর্ণভাবে সমাজের মধ্যে প্রকাশ করবে, বিকাশ ঘটাবে, এটাই কিন্তু শিক্ষা। সেটার সঙ্গে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা এত, সে নিজে থেকে তার বিকাশ ঘটাবে এবং স্বাধীনভাবে, সেখানে কোনো বাধা থাকবে। এটাই অ্যারিস্টটলের শিক্ষার সংজ্ঞা। এবার যদি আমি বলি ফেডারিক হারবার্ট, উনি কিন্তু শিক্ষা সম্পর্কে যেটি বলেছেন যে শিক্ষা হলো মানুষের নৈতিক চরিত্রের বিকাশ। শিক্ষা হলো মানুষের নৈতিক চরিত্রের বিকাশ। এবার একটা জিনিস দেখা, যে এতক্ষণ ধরে আমরা দেহ মন আত্মা সবকিছুর বিকাশ করলাম। এখানে ফেডারিক হারবার্টে তার যদি শিক্ষা সম্পর্কে আলোচনাটা দেখি, তাহলে আমরা দেখব কি, যে তিনি কিন্তু নৈতিক চরিত্রের কথা বলছেন, নৈতিক চরিত্রের বিকাশ সাধনের কথা বলছেন। এবং এই নৈতিক চরিত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু তোমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু অন্য যে সংজ্ঞাগুলো বললাম, শিক্ষার অর্থগুলো বললাম, সেটা থেকে কিন্তু একটু পৃথক। এবং এই নৈতিক হচ্ছে কি, ন্যায় নীতি, তার মধ্যে মূল্যবোধ, তার সমস্ত, সে তার মধ্যে যে চরিত্র, তার যে চরিত্রটা, সেটার এবং সেটা নৈতিক চরিত্র, সেটা যখন বিকাশ সম্পূর্ণভাবে সাধন হবে, তখনই সেটা শিক্ষা হবে, তখনই তাকে শিক্ষা তিনি বলেছেন। এবারে যদি আমরা দেখি ডিউইর কথা দেখি, ডিউই শিক্ষা সম্পর্কে জন ডিউই কি বলেছেন। জন ডিউই শিক্ষা সম্পর্কে যেটা বলেছেন, যে শিক্ষা হলো ক্রমাগত অভিজ্ঞতার পুনর্গঠন, এবং যার মাধ্যমে আমরা জীবনযাপন করতে সফল হই, আমাদের জীবন নির্ধারণে সফলতা এনে দেয়। মানে ক্রমাগত অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের এই নামই হলো শিক্ষা। এবার
অভিজ্ঞতার পুনর্গঠন। অভিজ্ঞতা, তুমি কোনো কাজ আজ করলে, আজ ধরো তোমরা কোনো কাজ করলে, সেটা সম্পর্কে তোমাদের একটু অভিজ্ঞতা হলো, সেটা তুমি সফল হও কিংবা ব্যর্থ, সেটা সম্পর্কে একটু অভিজ্ঞতা হলো। আমরা জানি সফল হলেও সেটা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে, ব্যর্থ হলেও তার থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। এবং শিক্ষা বলতে এক্ষেত্রে আমি অভিজ্ঞতা শব্দটি বলবো, যে সফলতা এবং ব্যর্থতা, অভিজ্ঞতা, এটা একটা কাজ থেকে হলো, পরবর্তীকালে আরেকটি কাজ করতে গেলাম, সেই কাজে আমি কতটা সফল হব বা ব্যর্থ হব সেটা ডিপেন্ড করবে ঠিক আগের কাজটি থেকে আমি কতটা অভিজ্ঞতা অর্জন করেছি। আগে যে আমি কাজটা করেছিলাম সেটা থেকে কতটা অভিজ্ঞতা অর্জন করেছি। তো শিক্ষা সেটাই যেটা কিনা আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে আমরা নতুন কাজকে আরো ভালোভাবে করব এবং সুন্দরভাবে জীবনযাপন করব। তো জন ডিউই এটাই বলেছেন, অভিজ্ঞতার পুনর্গঠন। এই শব্দটা একটু মাথায় রাখবে। এই অভিজ্ঞতার পুনর্গঠন মানে একটি অভিজ্ঞতা, তারপরে যখন আবার কোনো কাজ করতে যাব আরেকটি অভিজ্ঞতা, এরকম করে অভিজ্ঞতার সঙ্গে মানে জাস্ট প্রি এক্সপিরিয়েন্সের সঙ্গে নিউ ইনফরমেশন, প্রি এক্সপিরিয়েন্সের সঙ্গে নিউ ইনফরমেশন যোগ হতে হতে আমাদের অভিজ্ঞতার পুনর্গঠন হবে। যে আমরা আগে যেটা শিখেছি, আমাদের আগের যেটা অভিজ্ঞতা রয়েছে, সেটাকে আবার নতুন ভাবে আমরা যখন কোনো কাজ করতে যাব তখন সেই কাজটি থেকে আমরা একটা তথ্য জানবো বা তথ্য করব, এই তথ্যের উপর কাজ করব এবং সেটার একটা অভিজ্ঞতা। এই দুটো অভিজ্ঞতার সমন্বয়, এরপরের কাজে প্রথম দুটোর অভিজ্ঞতার সমন্বয়, এরকম করতে করতে জীবনে আমরা প্রতিটা পদক্ষেপে যখন অভিজ্ঞতার পুনর্গঠন করতে করতে যাব, সেটাই কিন্তু আমাদের শিক্ষা হয়ে যাবে। তো জন ডিউই শিক্ষা সম্পর্কে এটাই বলেছে। এইবার আমরা যদি শিক্ষার যদি তাহলে একটি সার্বিক সংজ্ঞা দেখাতে চাই, তাহলে আমরা কি বলবো? শিক্ষা শব্দটি এসছে, তাহলে আমরা শিখলাম কোথা থেকে এসছে, মানে শিক্ষার যদি ব্যুৎপত্তি অর্থ জানতে চাওয়া হয় তাহলে আমরা সেগুলো বলবো। এরপরে শিক্ষা কাকে বলবো? শিক্ষা হলো সম্পূর্ণ জীবনব্যাপী একটি প্রক্রিয়া। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু শিখছে তাই তার শিক্ষা। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু শিখবো সেটাই আমার শিক্ষা। এই হলো শিক্ষার ধারণা। এবার যদি আমরা শিক্ষার সংজ্ঞা, এতক্ষণ ধরে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ দেখলাম এবং বিভিন্ন ভারতীয় এবং যারা ওয়েস্টার্ন পাশ্চাত্যের বিভিন্ন দার্শনিকদের শিক্ষা সম্পর্কে সংজ্ঞা শুনলাম। তো শিক্ষা সম্পর্কে তাহলে আমি বলতে পারি যে শিক্ষা হলো এমন একটি নমনীয়, গতিশীল, সামগ্রিক জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারি এবং আমরা আমাদের অভিযোজনে সেটাকে সহায়তা করতে, যে প্রক্রিয়া আমাদের সহায়তা করবে সেটি হলো শিক্ষা। বোঝা গেছে? তো এরপরে যেটা আমরা দেখব, আমি একটু আগেই যেটা তোমাদেরকে বলছিলাম যে শিক্ষার যে ল্যাটিন শব্দ, শিক্ষা শব্দটি যে চারটি ল্যাটিন শব্দ থেকে এসছে, সেটির যে এডুকেয়ার, এডুশিয়ার, এডুকো, এডুকেটাম, এই চারটি শব্দ আমরা তার অর্থ জানলাম। এবারে জানবো যে এডুকেয়ার, এডুশিয়ার, এডুকো, এই তিনটের যে অর্থ আমি তোমাদেরকে বলেছি, এটা কিন্তু পুরোপুরি একটি ব্যাপক অর্থ। এটি শিক্ষার সম্পূর্ণ ব্যাপক অর্থ। এবং এডুকেটাম, যে লাস্ট যে শব্দটির কথা বলেছি, এডুকেটাম, এইটার অর্থ কিন্তু সম্পূর্ণ সংকীর্ণ অর্থ। তোমরা নিজেরাই দেখতে পাবে এটা কিন্তু সম্পূর্ণ সংকীর্ণ অর্থ।
এবার আমি আসবো 1.3.3 যেটা আছে ন্যারো অ্যান্ড ব্রডার সেন্স অফ এডুকেশন। এটি আমরা যদি বলি যে এডুকেশন এই শব্দটি যদি ন্যারো সেন্সে দেখতে চাই, তো তাহলে শুধু দেখবো যে এডুকেশনের সংকীর্ণ অর্থ হলো কি, অর্থ হিসাবে বলতে পারি এটি হলো জ্ঞান আহরণের প্রক্রিয়া। এটি হলো একটি জ্ঞান আহরণের প্রক্রিয়া। শুধুমাত্র আমরা জ্ঞান অর্জন করব, আর কিছু না। এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে বলা হচ্ছে শুধু জ্ঞান অর্জন করব। এক্ষেত্রে আমরা পাইপলাইন থিওরির কথা জানি। পাইপলাইন থিওরিটা কি, যে শিক্ষকের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা একটি পাইপের মাধ্যমে, একটি নলের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে প্রবেশ ঘটানো। নলটা জাস্ট অদৃশ্য, সেটাকে বলা হচ্ছে পাইপলাইন থিওরিতে। মানে জাস্ট বলা হচ্ছে জ্ঞানটাকে যেমন একটা পাইপের মধ্যে দিয়ে জল এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেয়, এক জায়গা থেকে জল বা এক জায়গা থেকে কোনো লিকুইড আর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা পাইপ ইউজ করি, তো ঠিক তেমন বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থটা একটু দেখো। এখানে বলা হচ্ছে কি, যে একটি নলের মাধ্যমে জ্ঞান এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। জ্ঞানকে মানে কার থেকে নেওয়া হচ্ছে, সংকীর্ণ অর্থে বলা হচ্ছে শিক্ষকই হচ্ছে জ্ঞানবান এবং তিনিই হচ্ছে সক্রিয়। তো তার মধ্যে থেকে জ্ঞান, সে কিছুটা জ্ঞান নলের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে দেবে। এটি হচ্ছে পাইপলাইন থিওরি। এছাড়াও আমরা গোলস্যাক থিওরির কথা জানি, সেটাও গেল। এছাড়া ফ্যাকাল্টি থিওরি। তো এগুলো সম্পূর্ণই বলা হচ্ছে যে শিক্ষকের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটা কোনো কিছুর মাধ্যমে সেটা শিক্ষার্থীর মধ্যে প্রবেশ ঘটানো, শুধুমাত্র জ্ঞানের প্রবেশ ঘটানো। তো তাহলে স্বাভাবিক কারণেই শিক্ষকই এখানে সক্রিয় একটি অংশ। শিক্ষার মধ্যে তাহলে শিক্ষকই এখানে সক্রিয় অংশ হবে। তো এই শিক্ষক যখন সক্রিয় অংশ হবে তখনই সেটা কিন্তু শিক্ষা সংকীর্ণ অর্থের মধ্যে পড়ে যাবে। কারণ এখানে শিক্ষার্থী সম্পূর্ণ নিষ্ক্রিয়, সে শুধু জ্ঞান আহরণ করে, তার কাজই হলো জ্ঞান অর্জন করা। এটি হলো শিক্ষা সংকীর্ণ অর্থ। এই অর্থে যে পাঠ্যপুস্তক রয়েছে, যে কারিকুলাম আর কি, পাঠ্যক্রম বা যে সিলেবাস গুলোকে আমরা দেখব, সেগুলোর মধ্যে শুধু কিছু ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন গুলোকে শুধুমাত্র অর্জন করা, ইনফরমেশনকে শুধুমাত্র তথ্যগুলোকে অর্জন করা, সেটাই হয়ে যাবে সংকীর্ণ অর্থের শিক্ষা। তো এই সংকীর্ণ অর্থের শিক্ষা এটা কিন্তু মানে এক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে শিক্ষার্থীর কিন্তু যে নিয়ন্ত্রণ ব্যবস্থা শিক্ষার্থীকে পুরোপুরি একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা। বিদ্যালয়কে আমি যদি সংকীর্ণ অর্থে শিক্ষার কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ধরি, তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থী যে শিক্ষা গ্রহণ করবে সেটা বলা হচ্ছে সে তার পরিধির মধ্যে, মানে এক্ষেত্রে আমি বলি পাঠ্যক্রম অ্যাকচুয়ালি আমরা পুরো বিদ্যালয়ের মধ্যে আমরা যা কিছু শিখি সেটাই তো আমাদের পাঠ্যক্রম, সেটাকে আমরা সহপাঠ্যক্রমিক কার্যাবলী এর একটি পাঠ। তো এই পাঠ্যক্রমের মধ্যে আমরা যা কিছু, তো বিদ্যালয়ের মধ্যে যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের মাধ্যমেই তো আমরা সবকিছু জ্ঞান অর্জন করছি, তাই তো? তো এই যে বলা হচ্ছে যে বিদ্যালয়ের মধ্যে যখন আমরা পাঠ্যক্রমের জ্ঞান অর্জন করব, তখন কিন্তু তাহলে আমাদের যে সামাজিকীকরণ সেটা সম্ভব হবে না। বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষায় বলা হচ্ছে যে শিক্ষার্থীর সামাজিকীকরণ, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। সামাজিকীকরণ কিভাবে সম্ভব? যদি আমরা অন্য ব্যক্তি এবং অন্য একাধিক ব্যক্তি এবং কোনো দলের সঙ্গে যদি আমরা মানে সবসময় যদি আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে কিছু শিখি এবং নিজেদেরকে যদি আমরা সামাজিক করে গড়ে তুলি, সমাজের জন্য যখন কিছু করি, সেটাই সামাজিক হয়ে যাবে। তো
তো এই সামাজিকীকরণ এটা কিন্তু বিদ্যালয়ের মধ্যে দিয়ে সম্পূর্ণ সম্ভব নয়। তার বাইরেও মানুষের অনেক সংস্থা রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেটার মাধ্যমে কিন্তু মানুষ শিখতে পারে, সামাজিক হতে পারে। তো এই সামাজিকীকরণ যখন হবে না, সেটা কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষা হয়ে যাবে। তো এই সংকীর্ণ অর্থের শিক্ষা, এখানে কিন্তু মনোবিজ্ঞান, যেটা সাইকোলজি, সেই মনোবিজ্ঞানের ওপর কিন্তু মানে মনোবিজ্ঞানের প্রয়োগ কিন্তু এখানে খুব কম। সংকীর্ণ অর্থের শিক্ষাতে মনোবিজ্ঞানের প্রয়োগ খুবই কম। শিক্ষার্থীর ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, তার চাহিদা, সেগুলো কোনো কিছুকে কিন্তু এখানে গুরুত্ব দেয়া হয় না। শিক্ষার্থী কোন স্তরের সে শিক্ষার্থী, মানে শিক্ষার্থীর লেভেলটা ঠিক কতটা, শিক্ষার্থী কি ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, শিক্ষার্থী কি গিফটেড স্টুডেন্ট, মানে প্রতিভাবান শিশু, সে কি পিছিয়ে পড়া শিশু, সেগুলো কোনো কিছুই কিন্তু এখানে সংকীর্ণ অর্থে শিক্ষাতে কিন্তু দেখানো হয় না। এখানে যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলাটা সম্পূর্ণ বাহ্যিক। বাহ্যিক আমি বলছি এই কারণে, এখানে কিন্তু শৃঙ্খলাটা আমরা সবাই জানি শৃঙ্খলা তখনই কাউকে শৃঙ্খলিত করা যায় তাকে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণ ভাবে, যখন তাকে শৃঙ্খলিত করা যায় তখন। শুধুমাত্র আভ্যন্তরীণ শৃঙ্খলাতেই যে কেউ শৃঙ্খলিত হবে এমনও নয়, আবার হতেও পারে, সেটা বলাও খুব টাফ। তো যাই হোক, এখানে সংকীর্ণ অর্থে শিক্ষাতে বাহ্যিক শৃঙ্খলা মানে শিক্ষার্থীর ওপর কিছু চাপিয়ে দেয়া হবে, তাকে বাইরে থেকে জোর করা হবে, সেটা জোর করা হবে কিংবা পুরস্কার বা তিরস্কার এর মাধ্যমেও তাকে শৃঙ্খলিত করা হবে। এটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু শৃঙ্খলা খুবই কঠিন জিনিস। তো এবার যেটা আমরা দেখব যে সংকীর্ণ অর্থের শিক্ষা, এখানে কিন্তু স্মৃতি, মেমোরির ওপর খুবই গুরুত্ব দেয়া হবে। এখানে যে শিক্ষার্থীর মেমোরি ছাড়া সে যে প্রচেষ্টা, সে যে তার প্রচেষ্টার মাধ্যমেও কিছু শিখতে পারে, সেটা দেখা হবে না। এখানে শুধুমাত্র দেখা হবে যে তার স্মৃতি, কি ধরনের স্মৃতি রয়েছে। তো সংকীর্ণ অর্থের শিক্ষাতে স্মৃতির উপর খুবই গুরুত্ব দেয়া হয়। তো আমরা যদি এবার শিক্ষার যদি ব্যাপক অর্থটা দেখি, শিক্ষার যদি ব্যাপক অর্থ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে এডুকেয়ার, এডুশিয়ার, এডুকো, এগুলো হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ। তো একটা তোমাদের সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। সেখানে আমি বলছি যে ধরো যে কৃষি বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, তার থেকে আমরা কোনো অভিজ্ঞতা চাইছি, তার ব্যবহারিক অভিজ্ঞতা যদি আমরা চাই, বা তার থেকে যদি আমরা অভিজ্ঞতা জানতে চাই, সে যেমন অভিজ্ঞতা দেবে সেটা খানিকটা তাত্ত্বিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা কোনো কৃষককে, যে কিনা কৃষিকার্য করে জীবন জীবিকা নির্বাহ করে, তো তাকে যদি আমরা কৃষিকাজ সম্পর্কে জানতে চাই, তার থেকে যদি কোনো চাষ সম্পর্কে, যে ধরো আলু চাষ, ধান চাষ, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই যে কোন বীজটা উন্নত, ঠিক কোন সময়ে বীজটা রোপণ করলে ঠিক ভালো ফল পাওয়া যাবে, তার ফল অনেক বেশি হবে, সেটা কিন্তু আমরা চাষির থেকে অনেক ভালো জানতে পারবো। তো তাহলে যিনি কৃষিবিদ্যা সম্পর্কে প্রচুর ডিগ্রি অর্জন করেছে, সেটা তো তার তাত্ত্বিক জ্ঞান, কিন্তু ব্যবহারিক জ্ঞান সেটা কিন্তু কম নয়, চাষির কিন্তু কম নয়। তো এই উদাহরণটার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাইছি যে শিক্ষার ব্যাপক অর্থ কিন্তু এটাই, যে সেখানে ব্যবহারিক অভিজ্ঞতাটা ঠিক কতটা কার্যকরী, ব্যবহারিক অভিজ্ঞতাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ,
সেটাই কিন্তু শিক্ষার ব্যাপক অর্থ। তো এখানে যদি আমি বলতে চাই যে এখানে 4A কে ইম্পর্টেন্ট গুরুত্ব দেওয়া হয়েছে। 4A বলতে এজ, অ্যাপটিটিউড, অ্যাবিলিটি এবং এম। কি বোঝাচ্ছে এটা? মানে যে আমি যদি এজ, শিক্ষার্থীর, দেখো ব্যাপক অর্থে শিক্ষার ব্যাপক অর্থটা কি, এখানে কিন্তু শিক্ষার্থীকে তার বয়সটা দেখতে হবে। যে বয়স মানে সে এই বয়সে এটাই করতে পারবে, ওই বয়সে ওটাই করতে পারবে এমন না, যে কোনো বয়সেই শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো এজ এখানে একটা, এজটা জাস্ট একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য যে এম, সেটা কিন্তু অনেক বহুমুখী লক্ষ্য। ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য কিন্তু বহুমুখী। এখানে শিক্ষার যে প্রবণতা, অ্যাটিটিউড, এখানে যে শিক্ষার প্রবণতা থাকবে সেটা যে শুধুমাত্র একটা দিকেই থাকবে এমনটি না, সেটা তার বিভিন্ন দিকে হতে পারে, তার প্রবণতা সার্বিক বিকাশ হতে পারে। তো যাই হোক, এই গেল শিক্ষার ব্যাপক অর্থ। এবার আমরা যদি এবিলিটি, একটু আগেই এবিলিটির কথা বলছিলাম তোমাদেরকে, ক্ষমতা, ক্ষমতা যে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার্থীর কতটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু দেখাও। তো এই যে এজ, অ্যাবিলিটি, এম, অ্যাপটিটিউড, এই চারটে হলো 4A। এটাকে কিন্তু শিক্ষার ব্যাপক অর্থে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এছাড়া 7R কেও গুরুত্ব দেওয়া হয়েছে। 7R এর মধ্যে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, সেটা পুরো অন্য প্রসঙ্গ একটা। তো এখানে শিক্ষার ব্যাপক অর্থে যদি আমরা জানতে চাই যে এখানে শিক্ষক ঠিক কেমন হবে, শিক্ষককে কেমন হতে হবে। এখানে শিক্ষক কিন্তু নিষ্ক্রিয় নয়, এখানে শিক্ষক কিন্তু সক্রিয় নয়। এখানে শিক্ষকের ভূমিকা হবে শিক্ষার্থীর মতোই, এবং শিক্ষার্থী এখানে সক্রিয় একটি অংশ হবে, এবং শিক্ষক তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। শিক্ষক যে নিষ্ক্রিয় অংশ হবে তা কিন্তু নয়। শিক্ষক এখানে শিক্ষক হবে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক। এই তিনটে শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষককে যেমন বন্ধু হতে হবে, তেমন ঠিক বন্ধুর মতো আচরণ করে শিক্ষার্থীর থেকে কিছু জানা, তার সমস্যাগুলোর কথা জানা এবং পরবর্তীকালে সেগুলোর সমাধান দেয়া, এটা কিন্তু শিক্ষকের কাজ হবে। তো বন্ধুর মতো তার থেকে শুনতে হবে, দার্শনিকের মতো সেটাকে অনুসন্ধান করতে হবে, এবং তার সমস্যার যে পথ, সেই সমস্যার পথে একই সঙ্গে হেঁটে কি করে সমাধান করা যায় সেটা তাকে বলতে হবে। এবং শিক্ষক এই নয় যে তার সমস্যার সমাধান করে দেবেন, তাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে। এটি হলো শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষকের কেমন ভূমিকা। এবার যদি আমরা শিক্ষার্থীর ভূমিকা দেখি, শিক্ষার্থী এখানে সক্রিয় অংশ। সে কিন্তু সর্বদা যে সক্রিয় বলে সে নিয়ন্ত্রিত নয় এমন কিন্তু নয়। শিক্ষকের উচিত শিক্ষার্থীর মধ্যে যে বাহ্যিকভাবে তাকে শৃঙ্খলিত করা এমনটি নয়, এমন করা হবে না, তাকে আভ্যন্তরীণভাবে তাকে শৃঙ্খলিত করা। আভ্যন্তরীণভাবে আমরা কিভাবে তাকে শৃঙ্খলিত করব? ওখানে যেমন সংকীর্ণ অর্থে যেমন পুরস্কার, তিরস্কার এর মাধ্যমে শৃঙ্খলিত করা হচ্ছে, এখানে কিন্তু আভ্যন্তরীণভাবে তাকে শিক্ষকই কিন্তু উৎসাহ দেবেন, শিক্ষক প্রশংসা করবেন, শিক্ষক তার কাজকে বাহবা জানাবে, সাধুবাদ জানাবে, এবং শিক্ষক সবসময় যেহেতু বন্ধু এবং পথপ্রদর্শকের মতো তার সঙ্গে আচরণ করবে, সুতরাং শিক্ষার্থীর ভিতরে আপনা থেকেই কিন্তু তার আভ্যন্তরীণ শৃঙ্খলায় সে শৃঙ্খলিত হবে।
তো এই গেল শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা। এখানে কিন্তু পাঠ্যক্রম শুধুমাত্রই যে স্কুল গণ্ডির মধ্যে যেটুকু পাঠ্যক্রম থাকবে, স্কুল বা মানে বিদ্যালয় কলেজ এগুলোর মধ্যে যে পাঠ্যক্রম থাকবে সেটা নয়, কিন্তু এখানে কিন্তু পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য যা কিছু প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে। মানে পাঠ্যক্রম কিন্তু এখানে বহুমুখী হবে। পাঠ্যক্রম সংকীর্ণ অর্থের মতো এক্ষেত্রে কিন্তু একমুখী হবে না, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই গেল শিক্ষার ব্যাপক অর্থের পাঠ্যক্রম। এবার যদি আমরা শিক্ষার ব্যাপক অর্থ যদি বলা হয় যে শিক্ষার ব্যাপক অর্থটা কি, যে শিক্ষার অ্যাকচুয়ালি ব্যাপক অর্থে আমরা বলতে পারি যে শিক্ষা হবে শিক্ষার্থীর জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ এটি একটি লাইফ লং প্রসেস এবং ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক এবং সেটা হবে কি ক্রম উন্নয়নশীল প্রক্রিয়া এবং সেটি নমনীয় হবে। শিক্ষা হবে এক্ষেত্রে নমনীয়, অবশ্যই সেটাকে গতিশীল হতে হবে। তো এটি শিক্ষার ব্যাপক অর্থে আমরা শিক্ষাকে এইভাবে আলোচনা করতে পারি, শিক্ষাকে আমরা ব্যাপক অর্থে এইভাবে দেখতে পারি। তো যাই হোক, এবার আমরা শিক্ষার ব্যাপক অর্থের কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, যে শিক্ষার ব্যাপক অর্থে আমরা ঠিক শিক্ষাকে কিভাবে দেখব। তো আমি তোমাদেরকে বললাম যে শিক্ষা এক্ষেত্রে শিক্ষা হবে পুরোপুরি জীবনব্যাপী প্রক্রিয়া, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি আর বিকাশকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে বৃদ্ধি আর বিকাশ, বৃদ্ধি মানে হচ্ছে কি, বৃদ্ধি মানে হচ্ছে গুণগত পরিবর্তন। যখন কোনো শিক্ষার্থী মানে শিশু, আমি এক্ষেত্রে শিশু বলেই বলবো, শিশু আস্তে আস্তে তো ছোট থেকে একদম ভ্রূণ থেকে তো আস্তে আস্তে একটি শিশু জন্মাচ্ছে এবং সে বড় হচ্ছে, তার বয়স হচ্ছে। তো এই যে বৃদ্ধি বলতে গেলে বোঝায় যে এটি কিন্তু পুরোপুরি, আমি একটু চেঞ্জ করছি, বৃদ্ধি হবে পরিমাণগত প্রক্রিয়া এবং এটি কিন্তু জাস্ট তার দেহ, তার শরীরের কি বৃদ্ধি হচ্ছে, শরীরে কতটা পরিমাণে বাড়ছে বা কমছে সেটাই কিন্তু বৃদ্ধি, গ্রোথ। এটি সম্পূর্ণ কোয়ান্টিটেটিভ, পরিমাণগত। আর বিকাশ হলো কি, বিকাশ হলো পরিমাণ প্লাস গুণগত, পরিমাণগত প্লাস গুণগত, অর্থাৎ কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ। তো বিকাশ বলতে কি বুঝবো, শিক্ষার্থী তো হাতে পায়ে বড় হয়ে গেল, সে অনেকটা লম্বা হলো, সে রোগা হলো বা মোটা হলো, আমাদের তা জানার দরকার নেই, সেটা তার জাস্ট বৃদ্ধি হলো। এবার আমরা বিকাশ হলো কি করে বুঝবো, বিকাশ হবে তখন যখন হাত হাতের মতো কাজ করবে। আমাদের বুদ্ধির বিকাশ, আমরা এই শব্দগুলো শুনে অভ্যস্ত বোধহয়, যে বুদ্ধির বিকাশ হয়েছে, ওর ব্যক্তিত্বের বিকাশ হয়েছে, তার প্রবণতার বিকাশ হয়েছে, কারো মানসিক বিকাশ হয়েছে, কারো শারীরিক বিকাশ হয়েছে। তো কেউ যদি হাতে পায়ে যদি শুধুমাত্র সে লম্বায় বড় হয়, হাতে পায়ে যদি সে বড় হয়, এমনটি নয় যে তার বিকাশ হয়েছে, সেটি তার সম্পূর্ণ বৃদ্ধি হয়েছে। যখনই সে হাতের কাজ হাত দিয়ে করতে পারছে এবং সেটা খুব ভালোভাবে করতে পারছে এবং পায়ের কাজ পা দিয়ে করতে পারছে, ভালো খেলতে পারছে এবং সে পরে ভালো খেলোয়াড় হচ্ছে, এটা কিন্তু তার বিকাশ। এটা এই ধরনের যে বিকাশ, বিকাশকে আমরা শারীরিকভাবে আলোচনা করতে পারি, বিকাশকে আমরা মানসিকভাবে আলোচনা করতে পারি, বিকাশকে আমরা প্রাক্ষবিকভাবে আলোচনা করতে পারি, বিকাশকে আমরা বিভিন্ন বিকাশের বিভিন্ন শ্রেণী আমরা এই বিষয়ে বলতে পারি।
তো বিকাশ কিন্তু বৃদ্ধির মতো শুধুমাত্র পরিমাণগত হবে না, সেটা কিন্তু পরিমাণগত আবার গুণগত, দুটোই হতে হবে। আর শিক্ষার সেই ব্যাপক অর্থে কিন্তু শিক্ষাকে বলা হচ্ছে শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ। শিক্ষা শুধুমাত্র বৃদ্ধি হবে না, শিক্ষা ক্ষেত্রে বিকাশটাও খুব জরুরি। তো এই গেল আমাদের শিক্ষার ব্যাপক অর্থের একটি আলোচনা। এছাড়া শিক্ষার ব্যাপক অর্থে আমরা বলতে পারি যে সংগতি বিধানের প্রক্রিয়া। শিক্ষা হলো একটি সংগতি বিধানের প্রক্রিয়া। তো সংগতি বিধানের প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? সংগতি বিধানের প্রক্রিয়া মানে যে আমরা অ্যাডজাস্টমেন্ট, আমরা কোনো একটি অপরিচিত পরিবেশে যখন উপস্থিত হই, সেই পরিবেশের সঙ্গে এবং সেই পরিবেশের মানুষগুলির সঙ্গে আমরা কি ধরনের ব্যবহার করব, তাদের সঙ্গে কিভাবে মানিয়ে চলবো, সেটা কিন্তু অভিযোজন। আমি যদি তাদেরকে মানিয়ে নিয়ে চলতে পারি, মানিয়ে নিতে পারি, সেটা কিন্তু অভিযোজন। সেই পরিবেশটাকে, অপরিচিত পরিবেশটাকে যদি আমি আমার সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অভিযোজন। তো শিক্ষার্থী যে কিনা শিক্ষা গ্রহণ যে করেছে, তার কিন্তু বৈশিষ্ট্যই হবে সে সব জায়গায়, সব পরিবেশে গিয়ে নিজেকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। তো এটি কিন্তু শিক্ষার একটি ব্যাপক অর্থ, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো এরপরে যেটা বলবো, শিক্ষা হলো সামাজিকীকরণের প্রক্রিয়া। সামাজিকীকরণের প্রক্রিয়া কেন বলবো? কারণ আমরা সমাজ বলতে গেলে একটা শব্দ বলবো যে ওয়ে অফ লাইফ, মানে আমরা আমাদের চারপাশের পরিবেশে যা কিছু দেখছি সবই কিন্তু আমাদের সমাজের অন্তর্ভুক্ত। সেটা আমরা যে সমাজে বাস করছি, ধরো আমরা আমাদের পাশের প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবকিছু নিয়ে কিন্তু আমাদের সমাজ। তার মধ্যে বিদ্যালয় আছে, তার মধ্যে কলেজ আছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, এই সব কিছু। তার মধ্যে ক্লাব রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, এগুলো সব কিন্তু সমাজের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা বিভিন্ন মিডিয়াকে দেখতে পাই, রেডিও, টিভি, বর্তমানে ইন্টারনেটের যুগ, সবকিছুই কিন্তু আমাদের সমাজের মধ্যে অন্তর্ভুক্ত, সমাজেরই একটি করে অংশ। তো এই সমাজের সবার সঙ্গে যদি সমাজের যারা সক্রিয় অংশ, মানে সক্রিয় বলতে যারা মানুষ, তাদের কথাই বলছি, যে মানুষ যদি মানুষের সঙ্গে যদি সমাজের মানুষের সঙ্গে যদি আমি নিজেকে মিলিয়ে দিতে পারি, মানিয়ে নিতে পারি, তাদের সমাজ, প্রত্যেকটা সমাজেরই কিছু নিয়ম নীতি থাকে। আমি আজকে কি ড্রেস পরবো, আমি এই নয় যে আমি একটা ওয়েস্টার্ন কালচারে কোনো একটা ড্রেস পরে যদি আসি, তো আমার সমাজ বলতে আমি একটি গ্রামে বসবাস করি, সেই গ্রামে শাড়ি, সালোয়ার এগুলোতে তারা দেখে অভ্যস্ত মেয়েদের। যদি তাদের সামনে যদি আমি কোনো অন্য ড্রেস পরে আসি, তো তারা আমাকে কিভাবে দেখবে? ভালো অথবা খারাপ, যে কোনো একটা দৃষ্টিভঙ্গিতে, কোনো ভালো দৃষ্টিভঙ্গিতে দেখবে অথবা খারাপ দৃষ্টিভঙ্গি। যে মেয়েটি ভালো, আমার ড্রেস বলে দেবে যে আমি ভালো বা খারাপ তাদের চোখে, কারোর চোখে ভালো হবো, কারোর চোখে খারাপ। তো এই যে সমাজ, আমি চাইলেই কিন্তু আমি স্কুলে কিন্তু ওই ড্রেস কোডের বাইরে বেরোতে পারবো না। আমি স্কুলে কিন্তু একটা জিন্স পরে চলে যেতে পারি না। সেখানে পার্টিকুলার স্কুলে একটি ড্রেস রয়েছে, ইউনিফর্ম রয়েছে, তো সেটা কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে। ঠিক সমাজেরও কিছু নিয়ম নীতি রয়েছে। আমি যদি সংস্কৃতির কথায় আসি, যে সংস্কৃতি, কালচার বলতে সেটার আবার দুটো ভাগ রয়েছে, যে মেটেরিয়াল কালচার এবং নন মেটেরিয়াল কালচার।
তো এই কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে বস্তুগত অবস্তুগত জিনিস, যে ইট কাঠ পাথর মন্দির মসজিদ এগুলো সবই কিন্তু বস্তুগত, যেটা মেটেরিয়াল। আর নন মেটেরিয়াল কি আছে, যেগুলো হচ্ছে কিনা আমাদের ধ্যান ধারণা, আমাদের ভাবনা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, এই যা কিছু সফট জিনিস রয়েছে সেগুলো কিন্তু নন মেটেরিয়াল। তো প্রত্যেকটা সমাজের এই ধ্যান ধারণা, তাদের একটা পরম্পরা রয়েছে, তাদের নিজস্ব কিছু সংস্কার রয়েছে, সেটার বাইরে কিন্তু আমরা বেরোতে পারি না। এই নয় যে আমরা বেরোতে একদমই পারি না, তা কিন্তু নয়। সেরকম যদি হতো তাহলে কিন্তু আজকে যে বর্তমান এই একবিংশ শতাব্দীর যে গ্রাম এবং একবিংশ শতাব্দীর যে সোসাইটিকে আমরা দেখছি, সেই সোসাইটি কিন্তু আমরা পেতাম না। তাহলে আমাদেরকে সেই প্রাচীন যুগেই পড়ে থাকতে হতো। সমাজও ক্রম উন্নয়নশীল এবং চলমান একটি প্রক্রিয়া। তো শিক্ষার্থীকে সম্পূর্ণ সমাজ নিয়ন্ত্রিত এবং সমাজ নিয়ন্ত্রিত নয়, সমাজ সম্পর্কে তাকে সজাগ থাকতে হবে। সে সমাজের নিয়ম নীতি, সমাজের সংস্কার, সমাজের সংস্কৃতি এগুলো সম্পর্কে সে কতটা ওয়াকিবহল এবং সমাজের সঙ্গে সে কতটা নিজেকে অন্তর্ভুক্ত করতে পারছে, সামাজিক কাজে সে কতটা অংশগ্রহণ করছে, এটাও কিন্তু আমাদেরকে শিক্ষা জানাবে। আর সেইটা কোন শিক্ষা হবে, এটা শিক্ষার কোন অর্থ হবে, এটা হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ। তো এই গেল শিক্ষার ব্যাপক অর্থে একটি প্রক্রিয়া। এছাড়া শিক্ষার ব্যাপক অর্থে আমরা শিক্ষাকে, আমি ফেডারিক হার্বার্টের কথা বলছিলাম, শিক্ষাকে এক্ষেত্রে আমরা কিভাবে দেখব, যে অভিজ্ঞতার পুনর্গঠন। শিক্ষার ব্যাপক অর্থে বলা যেতে পারে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। কার অভিজ্ঞতার পুনর্গঠন? শিক্ষার্থীর অভিজ্ঞতার পুনর্গঠন বলতে আমি একটু আগেই বোঝাচ্ছিলাম যে আজকের আমি যেটা শিখছি, আজকে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, আজকের বলে না, এই সিচুয়েশনে আমি কি অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা 1 ঘন্টা পরে যদি আমি প্রয়োগ করি এই সম্পর্কিত কোনো কাজে এবং অন্য কোনো কাজেও, আমি যদি এই অভিজ্ঞতাটাকে সেখানে সঞ্চালিত করি এবং সেই নতুন কাজে যখন আমি পুরানো অভিজ্ঞতাটা যোগ করলাম এবং সেই নতুন কাজ থেকেও তো আমি কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, সেই নতুন কাজটা থেকে তাহলে আমি পুরানো অভিজ্ঞতা যোগ করেছি, নতুন তথ্য নিচ্ছি, নিয়ে কিন্তু আবার আমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করছি এবং সেই অভিজ্ঞতাটাই হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন। ওই জন্য মানুষের যত বয়স বৃদ্ধি হবে তার অভিজ্ঞতা তত বেশি হবে। এই জন্য আমাদের বাড়িতে ঠাকুমা, দিদিমা, দাদু, যারা বয়স্ক মানুষরা আছেন, তাদের থেকে আমাদের অভিজ্ঞতা নেওয়াটা খুবই জরুরি। কারণ তারা অনেক অভিজ্ঞ, তারা হয়তো ফর্মাল এডুকেশনে তারা হয়তো শিক্ষিত নয়, কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু আমরা যখন আলোচনা করি আমরা কিন্তু বয়স্কদেরকে অনেক বেশি সুযোগ দিই এবং সুযোগ দেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের অভিজ্ঞতাটা আরো পুনর্গঠন করতে পারি। তো এই যে অভিজ্ঞতার পুনর্গঠন, এটি হলো এক ধরনের শিক্ষা এবং এটি হলো শিক্ষার একটি ব্যাপক অর্থ। তো এবার যেটা বলবো, শিক্ষার অন্য একটি অর্থ বলবো, ব্যাপক অর্থে শিক্ষার। ব্যাপক অর্থে শিক্ষাকে আরেকটি ভাবে দেখতে পারি যে এটি একটি ব্যাপক অর্থে শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া। তো বহুমুখী প্রক্রিয়া আমরা বলতে কি বুঝবো? শিক্ষা নিশ্চয়ই একমুখী প্রক্রিয়া বলতে কি বুঝবো? এক্ষেত্রে বহুমুখী প্রক্রিয়া বলতে গেলে অনেক ধরনের দিক চলে আসে। অনেক ধরনের দিক বলতে এরকমও হতে পারে যে
শিক্ষা হবে, শিক্ষার যে মেন পাঠ্যক্রমটা হবে, শিক্ষার যে মেন পাঠ্যক্রমটা হবে সেটা কিন্তু বহুমুখী। সেটার মধ্যে যে জ্ঞান থাকবে সেটা বহুমুখী। তাহলে পাঠ্যক্রমের মধ্যে যে জ্ঞান আমরা পাবো সেটা বহুমুখী হবে তখনই তো যখন কিনা পাঠ্যক্রম গঠন করার সময় আমরা এই ধরনের উদ্দেশ্যগুলোকে রাখবো, যে এটার মাধ্যমে যেন শিক্ষার্থী যে শিক্ষা অর্জন করে সেটা যেন বহুমুখী হয় এবং সে যেন অনেক বহুমুখী জ্ঞান অর্জন করতে পারে। এক্ষেত্রে জ্ঞান শব্দটা আমি অনেক উন্নত শব্দ হিসাবে ধরছি, যে অনেক যে তথ্যটা যেন তারা পায় শিক্ষার্থী সেটা যেন বহুমুখী তথ্য হয় এবং সে যেন অনেক জ্ঞানবান হতে পারে। এক্ষেত্রে শিক্ষার যে বহুমুখী, সে পাঠ্যক্রমে তাহলে কি করতে হবে, বহুমুখী প্রক্রিয়া হতে গেলে শিক্ষাকে, তাহলে পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন বিষয়বস্তুকে রাখতে হবে, যে পার্টিকুলার আমি কোনো একটি বিষয়কে রাখবো না। শিক্ষার্থীর যাতে সর্বাঙ্গীন বিকাশ হতে পারে, তার বহুমুখী বিকাশ হতে পারে, এমন কিছু জিনিসকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করব। যখন কিনা পাঠ্যক্রমে গঠন করা হবে, পাঠ্যক্রমটি গঠন করা হবে, তখন কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পাঠ্যক্রমটার মাধ্যমে যেন যে শিক্ষা অর্জন করবে শিক্ষার্থীরা, তাদের যেন বহুমুখী বিকাশ সম্ভব। তাদের শুধুমাত্র মানসিক বিকাশ নয়, যে শুধুমাত্র তারা মনের দিক থেকে তাদের বিকাশ হবে এমন, যে শুধুমাত্র মানসিক স্বাস্থ্য ভালো হলেই হবে এমন নয়। সবকিছু, তার শারীরিক বিকাশেরও প্রয়োজন আছে, তার প্রক্ষোভিক বিকাশেরও প্রয়োজন আছে। সে কিভাবে নিজের রাগকে কন্ট্রোল করবে, কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সে অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করবে, এটা যেন শিক্ষার লক্ষ্য হয়। তো এই যে বহুমুখী প্রক্রিয়া, এটা কিন্তু আমরা এক্ষেত্রে তাহলে বহুমুখী প্রক্রিয়া শব্দটা উঠে এলেই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক যে শুধুমাত্র তিনি তথ্য পরিবেশন করবেন বা তিনি জ্ঞান দেবেন এমন কিন্তু নয়। শিক্ষার্থীকেও তার ওই তথ্য গ্রহণ করতে হবে এবং তার সঙ্গে নিজের যে অভিজ্ঞতা রয়েছে, আগের যে আমি পয়েন্টটা বললাম অভিজ্ঞতার পুনর্গঠন, অর্থাৎ শিক্ষক যেটা দেবেন, শিক্ষক যেই তথ্য দেবেন সেই তথ্য আমি নেব, সঙ্গে হচ্ছে আমি কি শিখেছি, আমি বই পড়ে হোক বা আগে কোথাও কোনো জায়গা থেকে শিক্ষা নিয়েছি বা জ্ঞান নিয়েছি সেটার সঙ্গে যোগ করব। এরকম ভাবে শিক্ষার্থীর কিন্তু শারীরিক বিকাশ ঘটাতে হবে, তার মানসিক বিকাশ ঘটাতে হবে, তার প্রক্ষোভিক বিকাশ ঘটাতে হবে। তো এই দিকগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র শিক্ষার্থীর যে আমি জ্ঞান দিয়ে দিলাম, আমি কিছু তথ্য দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু শিক্ষার সম্পূর্ণ সংকীর্ণ অর্থ হয়ে যাবে। শিক্ষার ব্যাপক অর্থ হতে গেলেই কিন্তু শিক্ষাকে বহুমুখী হতে হবে এবং শিক্ষাকে বহুমুখী হতে গেলে পাঠ্যক্রমকে বহুমুখী হতে হবে। যিনি শিক্ষক হবে তিনিও নমনীয় হবেন, তিনিও গতিশীল হবেন, তার শিক্ষণ পদ্ধতিও গতিশীল হতে হবে। তো এটা কিন্তু শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষাকে আমরা এইভাবে দেখছি যে শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া। এছাড়া যেটা রয়েছে শিক্ষা হলো পরিবর্তনশীল প্রক্রিয়া। শিক্ষা পরিবর্তনশীল প্রক্রিয়া আমরা কিভাবে বলবো, যে শিক্ষা সেই গতানুগতিক ধারাতেই কিন্তু চলবে না। শিক্ষা কিন্তু শিক্ষাকে কি করতে হবে যেন সেটা পরিবর্তনমুখী, মানে আমি প্রাচীন কালে যেটা শিখেছি আধুনিক কালে কি শিখছি, আমি ঊনবিংশ শতাব্দীতে যেটা শিখেছি একবিংশ শতাব্দীতে এসে সেটা কি শিখছি, আমি কালকের যেটা শিখেছি আজকের কি শিখছি, আমার নিজের চিন্তা ভাবনা জ্ঞান ধ্যান ধারণা সবকিছুকে কিন্তু পরিবর্তন করবে শিক্ষা।
তাই শিক্ষাকে কিন্তু পরিবর্তনশীল হতে হবে। সুতরাং শিক্ষার যে পাঠ্যক্রম হবে সেটা যেন পরিবর্তনশীল। এটা কিন্তু শিক্ষা হলো পরিবর্তনশীল প্রক্রিয়া, এটা কিন্তু শিক্ষার একটি ব্যাপক অর্থ। অর্থাৎ আমরা তাহলে আজকের সাম আপ করব যে শিক্ষা কিন্তু শিক্ষার ধারণা, শিক্ষা কাকে বলে এবং শিক্ষার ব্যাপক অর্থ এবং সংকীর্ণ অর্থ। অর্থাৎ শিক্ষাকে হতে হবে জীবনমুখী নিরন্তর প্রক্রিয়া এবং এটি একটি গতিশীল যেন প্রক্রিয়া হয়। আজ এই বলে আমি শেষ করলাম। নমস্কার।